দীর্ঘ 3 মাসের প্ল্যানিংয়ের পর ফাইনালি আমরা গিয়েছিলাম সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা নেপাল, সিকিম আর পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় অবস্থান করছে, যেখানে রয়েছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা, রয়েছে শতাব্দী প্রাচীন ল্যান্ড রোভার গাড়িতে চড়ে পাহাড়ের চড়াই উতরাই পথ পেরোনোর সুযোগ, পথের ধারে রডোডেনড্রন ফুলের মেলা, আর অবশ্যই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তার সাথে খুব কাছ থেকে মাউন্ট এভারেস্ট দেখার সুযোগও। ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমরা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই তোমরা সান্দাকফু ভ্রমণ করতে পারবে, কোথায় থাকবে, কিভাবে পৌঁছবে, আর কিভাবেই বা গাড়িতে করে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবে। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি সান্দাকফু ভ্রমণের আমাদের প্রথম পর্ব। আমরা এখন রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে এই ট্রেনটি ছেড়ে আসে এবং আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে বিকেল 5টা 8-এর সময় এই ট্রেনটি ধরব। আগামীকাল ভোর 2টো 8-এর সময় এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। এছাড়াও আরও যেসব ট্রেনে তোমরা নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারবে তার লিস্ট আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেন চুজ করে নিতে পারো। আমাদের এই তিস্তা তোরসা এক্সপ্রেসে স্লিপার ক্লাসের ভাড়া 275 টাকা করে। আমরা এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমের সামনে। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস মাঝরাতে অর্থাৎ 2টোর সময় এই স্টেশনে পৌঁছেছে। তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা এই ওয়েটিং রুমে প্রায় ঘন্টা 2 কাটালাম। এখানে মোটামুটি খরচ হলো 800 টাকা। তো এই রুমে 2 জন থাকার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি রাত্রে এখানে স্টে করতে চাও তাহলে 2 জন আরামসে থাকতে পারবে। তবে আমরা 4 জন আছি, তো আমরা এই ঘরটা নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে। আর এবার আমরা ঘন্টা 2 সময় কাটিয়ে এবার আমরা গাড়ি ধরব। তো চলো আবার গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। এবার আমরা বেরোবো মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। তো ভোর আমরা বেরিয়ে পড়ছি যাতে তাড়াতাড়ি মানেভঞ্জন পৌঁছে যেতে পারি। তো আমাদের গাড়ি হচ্ছে ইনোভা। তো এই গাড়িতে আমাদের ভাড়া লাগছে 5000 টাকা। তবে তোমরা যদি 4 সিটার অর্থাৎ ছোট গাড়ি ভাড়া করতে চাও তাহলে মানেভঞ্জন অবধি যেতে খরচ হবে 3.5 থেকে 4.5 টাকা মতো। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো সবটাই। এখন ঘড়িতে বাজে 7:10 আর আমরা এখন রয়েছি সীমানা ভিউ পয়েন্টে। এই জায়গাটি ভারত এবং নেপালের সীমানা রয়েছে, মানে একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে নেপাল। তো সেই বর্ডার এলাকা, সেখানেই রয়েছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আর 3 কিলোমিটার মানেভঞ্জন, যেখানে গিয়ে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। যে গাড়ি আমাদের নিয়ে যাবে সান্দাকফু, ফালুট, পুরো ট্যুরটাই করব আমরা যে গাড়িতে, সে গাড়ি আমরা আর 3 কিলোমিটার পরে মানেভঞ্জনে পৌঁছে নতুন গাড়ি নিতে হবে। তো এই যে এতটা পথ আসলাম, এখানে কিন্তু অনেক পাহাড়ি চড়াই উতরাই পথ ভেঙেই আসতে হয়েছে। তো গাড়ির মধ্যে অনেকেরই হয়তো মোশন সিকনেস কাজ করতে পারে, যেটা আমাদের মধ্যেও কারোর হচ্ছে। তো সেক্ষেত্রে কিছু ওষুধপত্র কিন্তু তোমরা সাথে অবশ্যই নিয়ে আসবে। গা গোলানোর টাইপের যে ওষুধগুলো হয় সেগুলো একটু ক্যারি করবে। তাছাড়া বাকি ভিউ তো অসাধারণ, সেটা এনজয় করার জন্যই আসা। তো একটু কষ্ট তো করতেই হবে। সীমানা ভিউ পয়েন্টে ভিউটা দেখে নাও। এখন ভিজিবিলিটি একদমই কম, পুরো মেঘে চারপাশটা
ভরে আছে। সূর্য উঠেছে, তবে মেঘ কাটছে না, কুয়াশায় চারিদিক আচ্ছন্ন, বেশ ঠান্ডা। পৌঁছে গেছি মানেভঞ্জন। এখন মোটামুটি 8টা বাজে, আমরা 8টার সময়ই পৌঁছে গেছি। তো এখানকার যে পারমিট করানোর অফিসগুলো, সেগুলো ওই 8টা থেকে 8:30টার মধ্যে খোলে। একটু সকালের দিকে আসাই ভালো, তাহলে ভিড়টা কম থাকে আর তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো আমরা এখানে আগে ব্রেকফাস্ট করব, তার সাথে এখানকার ফর্ম ফিল আপ করে গাড়ি বুকিং করতে হবে আর পারমিট করাতে হবে। সব মিলিয়ে এখানে 1 থেকে 2 ঘন্টার কাজ রয়েছে, সবারই লাগবে এই সময়টা। তো পরের দিকে বেলা বাড়লে ভিড়ও বাড়ে, তখন সময় আরো বেশি লাগে, তাই একটু সকাল সকাল আসাই ভালো। গাড়ি বুকিংয়ের জন্য এইখানেই আসতে হবে। কাউন্টারটা একটু ওদিকে রয়েছে, তবে এই যে দেখো প্রধান স্টোর্স, এই দোকানেই যিনি মালিক আর কি, তিনি গাড়ি বুকিং করেন। তো এখান থেকেই বুকিংটা হয়ে যাচ্ছে। আমরা যাব ফালুট, সান্দাকফু পেরিয়ে ফালুট যাব। তো ওই রাস্তাটা অনেকটাই খারাপ, সে কারণে খুব বেশি গাড়ি যায় না। বোলেরো একদমই যাবে না, শুধুমাত্র ল্যান্ড রোভার যাবে, তাও 2-3টে ল্যান্ড রোভার প্রত্যেক দিন এখান থেকে ফালুটে যায়। তবে তার আগে থাকুম পর্যন্ত, যেটা সম্ভবত ফালুট থেকে 10 কিলোমিটার আগে, সেই অবধি বোলেরো গাড়ি এবং ল্যান্ড রোভার গাড়ি তোমরা যেটা খুশি পছন্দ করে নিতে পারো। তবে ফালুট যদি যেতে চাও আমাদের মতো, তাহলে কিন্তু অবশ্যই ল্যান্ড রোভারে করেই যেতে হবে। তো এই ইনফরমেশনটা আশা করি তোমাদের কাজে লাগবে। ফালুটের জন্য লাগবে আমাদের টোটাল 14,500 টাকা। এখানকার যে চার্ট আছে সেই অনুযায়ী এই হচ্ছে এখানকার গাড়ি ভাড়ার চার্টটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। টোটাল 9,000 টাকা ফালুট পর্যন্ত, আর প্রত্যেক রাতের হল্টের জন্য 1,500 টাকা করে। তো সব মিলিয়ে হয় 13,500 টাকা। আমরা 3 রাত হল্ট করব আলাদা আলাদা জায়গায়। তবে এখান থেকে বলছে যে ফালুটে যেহেতু খুব কম ড্রাইভার যায়, সে কারণে আরো 1,000 টাকা এক্সট্রা ড্রাইভারকে দিতে হবে। অর্থাৎ আমাদের টোটাল দিতে হচ্ছে 9,000 প্লাস 4,500, তার সাথে আরো 1,000, মানে টোটাল 14,500 টাকা। পুরো টাকাটাই এখনই পেমেন্ট করে দিতে হচ্ছে, তো পরে পেমেন্টের কোনো ব্যাপার নেই। যে কোনো একজনের ফুল ডিটেলস দিতে হচ্ছে এখানে, এছাড়া সবার আধার কার্ড জমা দিতে হবে, আধার কার্ডের জেরক্স কপি। এরপর আবার সিঙ্গালীলা পার্কে ঢোকার পারমিট করতে হবে। আমাদের এই 3 দিনের গাড়ি, এই ল্যান্ড রোভার, এই গাড়ি করেই আমরা 3 দিন ঘুরবো। মানেভঞ্জনের এই বাজারটাতে সব কিছুই তোমরা পেয়ে যাবে, প্রয়োজনীয় যা যা লাগবে। বাড়ি থেকে যদি কিছু আনতে ভুলেও যাও কোনো অসুবিধা নেই, সব পেয়ে যাবে। শীতের জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সব। আর এখানে দাম কিন্তু নর্মাল, মানে আমাদের সমতলেও যেমন দাম মোটামুটি সেরকমই দাম, খুব একটা দাম বেশির ব্যাপার নেই। আর চিপস বা কোনো খাবার জিনিস, বিস্কিট, চকলেট, এগুলো সব যা প্রিন্টেড প্রাইস সেটাই রয়েছে। আর জলও তাই, আমরা এখান থেকেই কিন্তু জল নিয়ে নিচ্ছি। পুরো 3 দিনের খাওয়ার জল যতটা সম্ভব এখান থেকে স্টক করে নেওয়া ভালো, কারণ ওপরেও পাওয়া যাবে কিন্তু দাম অবশ্যই ডাবল হওয়ার চান্স রয়েছে, যেহেতু ওখানটায় সব কিছু সহজে পাওয়া যায় না, এখান থেকেই টেনে নিয়ে যেতে হয়। তো সে কারণে যতটা পারবে গাড়িতে করে জল নিয়ে যাওয়াই ভালো। তো আমরা মোটামুটি 3 দিন স্টে করব, 4 জন আছি আমরা, সাথে একটা বাচ্চা রয়েছে। তো সব মিলিয়ে আমরা 25 লিটার জল আপাতত নিয়ে নিলাম। দেখা যাক কতদিন চলে, কিভাবে চলে। এখান থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এরিয়া শুরু হয়ে যাচ্ছে, তো এখান থেকেই
সিঙ্গালে ন্যাশনাল পার্ক ঢোকার পারমিট করতে হয়। যে কোনো একজনের আধার কার্ড মানে যে কোনো একটা ডকুমেন্ট আর কি জমা দিতে হবে, আর তার সাথে সবার জন্য প্রত্যেকের জন্য পার হেড 20 টাকা করে এখানে দিতে হবে। বাচ্চাদের জন্য 20 টাকা, বড়দেরও তাই। তো আমরা 5 জন আছি, আমরা এখন 100 টাকা এখানে দিয়ে পারমিট করিয়ে নিচ্ছি। ফাইনালি আমরা সম্পূর্ণ পারমিট করিয়ে নিয়ে ল্যান্ড রোভারে করে চলেছি সান্দাকফু ফালুটের পথে। আজকে আমরা থাকবো টুমলিংয়ে। তার আগে যে কটা জায়গা দেখার মতো সেখানে আমরা গাড়ি দাঁড় করাবো, তোমাদেরকেও দেখাবো পুরোটাই। তো রাস্তা তো দেখাবোই, খুবই চড়াই পথ, আর রাস্তার কন্ডিশন এখন থেকেই খুব একটা ভালো নয়, পরবর্তীতে আরো কত খারাপ হয় সেটাই দেখার। পৌঁছে গেছি আমাদের সান্দাকফু যাওয়ার পথে প্রথম স্টপে চিত্রে। এখন আমরা রয়েছি চিত্রে মনাস্ট্রিতে। চিত্রে গুম্ফাও বলা হয় এই জায়গাটিকে। তো এখানে সুন্দর সাজানো গোছানো কালারফুল এই জায়গাটি, আর এর পেছনটায় রয়েছে খুব সুন্দর পাহাড়ের ভিউ। যদিও আজকে ভিজিবিলিটি কম বলে সেইভাবে পাহাড়ের ভিউ ক্যামেরায় দেখানো হয়তো সম্ভব হবে না, তবে এই জায়গার সৌন্দর্য খালি চোখে আমরা যেটা উপভোগ করছি সেটা অসাধারণ। চিত্রের এই সুন্দর মনাস্ট্রি দেখার পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো মেঘের মধ্যে দিয়ে রাস্তা, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ডান দিকে রয়েছে পুরো ঢাল এবং বাঁদিকে পাহাড়। রাস্তা প্রায় কিছুই খুব একটা দেখা যাচ্ছে না, তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি চলেছে। আর একদিকে ফুটে রয়েছে রডোডেনড্রন ফুল। এখন এই এপ্রিলের শুরুর দিকে চারিপাশে রডোডেনড্রন ফুলের মেলা রাস্তার সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন রয়েছি মেঘমাতে। এই জায়গার নামকরণ এরকম করা হয়েছে কারণ এখানে সবসময় মেঘ থাকে। তো এখন বাজে সকাল 11টা, তো পুরোপুরি সানি ওয়েদার হওয়ার কথা, সেখানে পুরো মেঘে ঢাকা। মোটামুটি সন্ধে নামার আগের যেরকম হয়ে থাকে সেরকমই আবহাওয়া। অনেকটাই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা, আর পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। পুরোটাই তোমাদের দেখাবো।
মেঘের দেশ মেঘমায় বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চললাম পাহাড়ের আরও উঁচুর দিকে। সান্দাকফু যাওয়ার পথে এই জায়গাটির নাম হচ্ছে টংলু। তো আমরা টুমলিংয়ে স্টে করব। তার আগে এই টংলু হচ্ছে টুমলিংয়ের থেকে 2 কিলোমিটার আগে এবং উচ্চতা টুমলিংয়ের থেকে প্রায় 200 মিটার বেশি। তো এই জায়গাটিতেও তোমরা চাইলে একটা দিন স্টে করে যেতে পারো। এখানেও রয়েছে 2-1টা হোমস্টে, তো এখানেও তোমরা থাকতে পারো। তবে আমরা টুমলিংয়ে স্টে করছি। এই জায়গাটিও খুব সুন্দর। এই সময় মানে এই এপ্রিল মাসের শুরুতে, মার্চের শেষ এবং এপ্রিলের শুরু, এই সময়টাতে প্রচুর রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে চারিদিকে। তো এই রাস্তাটা পুরোটাই মানে টংলু থেকে টুমলিং পর্যন্ত এই পুরো রাস্তাটারই দুপাশে রয়েছে অনেক রডোডেনড্রন ফুলের গাছ, যাতে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। জায়গাটা একটু দেখে নাও তোমরা। যে সান্দাকফুতে পৌঁছানোর জন্য আমাদের আশা, পশ্চিমবঙ্গের সেই সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে প্রথম দেখতে পেলাম এই টংলু থেকেই। টংলু পেরিয়ে আমরা যাচ্ছি টুমলিং এর পথে। প্রায় এসে গেছি টুমলিং। এখানেই আমরা আজকে নাইট স্টে করব। এখানে যে সৌন্দর্য তা সত্যি অসাধারণ। যত এগোচ্ছি তত প্রকৃতির রূপ বদলাচ্ছে আর দারুণ লাগছে। সামনে যে হোমস্টে গুলো দেখা যাচ্ছে ওর মধ্যেই আমাদের থাকার জায়গা রয়েছে। সিদ্ধার্থ লজের সামনে পৌঁছে গেছি। এবার আমরা আমাদের আগেই বুকিং করা আছে মানে অ্যাডভান্স দিয়ে, তো সেটা দেখিয়ে রিসেপশন থেকে আমরা আমাদের ঘর দেখে নেব। লজের ভেতরটা পরে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। আপাতত রিসেপশনে আমরা এখন বুকিংটা কমপ্লিট করব। টুমলিংয়ে সিদ্ধার্থ লজে পৌঁছে আমরা গরম গরম চা খেয়ে নিচ্ছি, অর্গানিক টি। আর আমাদের রুম এখন বললো একটু ক্লিন চলছে, তো ক্লিনিং কমপ্লিট হলে আমরা রুমে ঢুকবো। তার আগে গরম গরম চা খেয়ে এই ঠান্ডার মধ্যে আমরা একটু আরাম পাচ্ছি। সিদ্ধার্থ লজের ডাইনিং হলে বসে আমরা চা খাচ্ছিলাম, তো তার মধ্যে একটা মজার জিনিস খেয়াল করলাম, সেটা তোমাদের দেখাই। চা খাওয়ার আগে ঘড়ি দেখেছিলাম, মানে মোবাইলে দেখেছিলাম সময়, আর চা খাওয়ার পরে সময় দেখতে গিয়ে অবাক হলাম। কিরকম তোমাদের দেখাচ্ছি। দুটো ফোনে 2 রকম টাইম দেখাচ্ছে, একটা 12টা 28 আর একটা 12টা 13। দেখো 12টা 14, 12টা 29। একটা নেপালের টাইম দেখাচ্ছে আর একটা ইন্ডিয়ার। রুমে পৌঁছে লাগেজ রেখেই আমরা চলে আসলাম নিচে আবারও ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। এখানে লাঞ্চ পুরোটাই সেলফ সার্ভিস, মানে খাবার সব রান্না করে রাখাই রয়েছে গরম গরম। দেখতেই পাচ্ছ, এখান থেকে নিজেদেরকেই প্লেটে করে সমস্ত খাবার নিয়ে আসতে হবে। আমাদের লাঞ্চ নিয়ে আসা হয়েছে, তো লাঞ্চে কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি।
লাঞ্চে রয়েছে ভাত, ডাল, স্যালাড, 2 রকমের চাটনি, মানে আচার টাইপের রয়েছে। আর এদিকে রয়েছে একটা এগ কারি, ডিম কারি, আর এদিকে পাঁপড়। তো এই হচ্ছে খাওয়া দাওয়া লাঞ্চে, পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। খেয়ে বলো কেমন লাগছে। টেস্ট কিরকম বলো? খুব ভালো, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে, পরিবেশটাও খুব ভালো, কারিগরের ব্যবহারটা খুব ভালো। আমরা একটু বিকালবেলায় হাঁটছি, তো সবাইকে দেখাও যাচ্ছে না, 2 হাত পিছিয়ে পড়লেই আর সবাই মেঘে ঢেকে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে একটা ইনার পরতেই হবে, তার সাথে জামা পরতে হবে, পারলে 2টো সোয়েটার পরতে হবে, আর হ্যান্ড গ্লাভসও লাগবে, টুপিও লাগবে, সবই লাগবে আর কি। যা যা আছে শীতের জিনিস সবই নিয়ে আসা ভালো, সবই পরে নিতে হবে। খুব ঠান্ডা, হাত বাইরে রয়েছে, জমে যাচ্ছে, একটু পর পর হাত ভেতরে ঢুকিয়ে নিতে হচ্ছে। 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি তোমাদের, পুরোটাই মেঘে ঢাকা, মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, আবার তারপরেই মেঘে ঢেকে যাচ্ছে। গাড়িগুলো আসছে, এখনও বেশ কিছু ট্যুরিস্ট এখানে আসছেন, কিন্তু সেই গাড়ির আওয়াজই শুধু শুনতে পাচ্ছি, 1 হাত দূরেও কিন্তু আমরা গাড়ি দেখতে পাচ্ছি না, এতটাই মেঘ। পাহাড়ি পথে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ মেঘে চারিদিক ঢাকা, তাই খুব বেশি কিছু ভিউ দেখানো যাচ্ছে না। তার সাথে এখন আবার একটু বৃষ্টিও শুরু হয়েছে, বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে। তো ফিরে যাচ্ছি আমরা আমাদের লজের দিকেই, কারণ এখানে কোনো শেড নেই যে দাঁড়াবো। ভালো লাগছে, অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু আর একটু ভিজিবিলিটি থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ এতটা ওপরে আর এতটা দুর্গম রাস্তা দিয়ে আমরা আসলাম, এটা আসা অনেকটাই কষ্টসাধ্য। তো সেটা আসার পর আর একটু বেশি ভিজিবিলিটি এক্সপেক্ট করেছিলাম। তো এখনও 2টো দিন রয়েছে, আশা করব পরবর্তী দিনগুলোতে ওয়েদার আরেকটু ক্লিয়ার থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তবে সান্দাকফু ভ্রমণ জীবনের একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে। তোমরাও সম্ভব হলে অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেতেই পারো। আর কিভাবে কি করবে, কোথায় থাকবে, তার জন্য তো আমাদের ভিডিও রইলই। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, আর এই সন্ধেতে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছিল। আমরা স্ন্যাক্স খাওয়ার কিছুক্ষণ পরেই ডিনার রেডি হয়ে যায়। ডাইনিং এরিয়ায় এসে আমরা ডিনারটা সেরে নিই। আজ রাত্রে আমরা টুমলিংয়ের এই সিদ্ধার্থ লজেই স্টে করছি। এই লজে থাকার ভাড়া 1200 টাকা থেকে 1600 টাকা পার হেড, যার সঙ্গে 4 বেলার খাবার ইনক্লুডেড রয়েছে। এছাড়াও এই লজের আরও খুঁটিনাটি তথ্য জানার জন্য আর আমাদের সান্দাকফু ভ্রমণের পরবর্তী দিনগুলো কেমন কাটলো, আমরা ভিউ দেখতে পেলাম কিনা, সমস্তটা জানতে হলে অবশ্যই দেখতে হবে সান্দাকফু ভ্রমণের পরবর্তী পর্বগুলি।
ফিরে আসবো খুব শিগগিরই নতুন পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।